Okay, guys, welcome to Geopedia Learning Platforms. সব অডিও ভিডিও ক্লিয়ার আছে? একবার জানাও তোমরা অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা, দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ কিনা একবার জানিও। অডিও ভিডিও ক্লিয়ার আছে কিনা একবার জানিও। অডিও ভিডিও ক্লিয়ার আছে একবার জানিও সবাই। কেউ ক্লাসে নেই, সবাইকে বললাম ক্লাস জয়েন করতে, তবুও কেউ ক্লাসে নেই। ঘরে বসে সবাই ক্লাস করছো, জাস্ট লিঙ্কে ক্লিক করলে তুমি ক্লাসে ঢুকে যাচ্ছ, তবুও টাইমের মধ্যে কেউ ক্লাসে জয়েন করে না এবং ক্লাসের লোকজন জোরেই না। টাইম তো দূরের কথা, ক্লাসের লোকজন জোরেই না। তাহলে মানে কিভাবে এক্সপেক্ট করতে পারছো যে তোমরা এক্সামে সাকসেসফুল হবে? কিছু লোকজন থাকে যেখান থেকে মানুষ বোঝে। একজন আছে রাজ্যশ্রী, বাকিরা কেউ নেই, সবাইকে বললাম কেউ নেই। আচ্ছা চলো, তো আজকে আমরা কি করব, আগের দিন আমরা জিআইএসটা যেটা কমপ্লিট করছিলাম আর একটুখানি পার্ট বাকি ছিল, তো আমরা এই ভেক্টর ডেটা মডেলের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এটা আজকে পড়ব। তার সাথে সাথে ইকুয়ালি আমরা কি করব, তার সাথে সাথে আরও যে কম্পোনেন্টগুলো ছিল জিআইএসের পিওপিএল, ঠিক আছে, তারপর হতে পারে ভিউয়ার্স, তারপর হচ্ছে জেনারেল ইউজার্স, ঠিক আছে, তারপর হতে পারে জিএস স্পেশালিস্ট, মেথড, এই যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা পড়বো। তারপর ডেটা ইনপুট কী হয়, ডেটা স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ঠিক আছে, ডেটা অ্যানালিসিস পড়বো আমরা, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ট্রান্সফরমেশন, ডেটা আউটপুট। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে পরীক্ষা খুব কোশ্চেন দেয়, সেটা হচ্ছে ডিবিএমএস, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা পড়বো আমরা। তারপর আজকে একটা টপিক আমরা স্টার্ট করব, সেটা হচ্ছে জিএনএসএস, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, মানে জিপিএস এর পার্টটা। সেখান থেকে আমরা হিস্ট্রি অফ জিএনএসএস কাকে বলে এবং হিস্ট্রি অফ জিএনএসএস যেটা রয়েছে এই অবধি আজকে আমরা পড়বো, ঠিক আছে। নেক্সট দিন আমরা জিএনএসএস এর বাকি যে টপিকটা আছে সেটা শেষ করব নেক্সট স্যাটারডেতে। তাহলে জিপিএসটা তোমাদের শেষ হয়ে যাবে। জিপিএসটা শেষ হয়ে গেলে তাহলে রিমোট সেন্সিং, জিআইএস, জিপিএস তিনটেই হয়ে গেল। তারপর আমরা মানে স্ট্যাটিস্টিক্সের মধ্যে ঢুকবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যে ফাইনাল এক্সামের আগে হয়তো আমরা প্র্যাকটিক্যালটা প্রায় শেষের দিকে পৌঁছে যাব, ঠিক আছে, প্রায় শেষের দিকে পৌঁছে যাব, মানে হয়তো তোমার স্ট্যাটটা কমপ্লিট হয়ে যাবে। স্ট্যাট হয়ে গেলে তো আর বেশি নেই, তাহলে মরফোমেট্রিক টেকনিকটা থাকবে, ঠিক আছে। আমি আশা করছি হয়তো তোমাদের মানে ফাইনাল পরীক্ষার আগে হয়তো তোমাদের প্র্যাকটিক্যালটা শেষ হয়ে গেলেও হয়ে যেতে পারে। আর যদিও বাকি থেকে বেসিক বাকি থাকবে, মেজরটা তোমাদের হয়ে যাবে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি যে এই প্র্যাকটিক্যাল জিওগ্রাফি আমি তোমাদের সবাইকে একবার বলে দিই, যারা নেটের এক্সাম দিচ্ছ তাদের ক্ষেত্রে আমি সবাইকে একটা কথা বলে দিই, যারা নেটের এক্সাম দিচ্ছ কেউ আছো একবার জাস্ট কনফার্ম করো, যারা যারা আছো নেটের এক্সাম একবার জাস্ট কনফার্ম করো, প্রেজেন্ট বলে লেখো। আমি সবাইকে বলছি যে তোমরা যে কটা ইউনিটকে খুব ভালো করে পড়বে সেটা হচ্ছে ইউনিট 1, ঠিক আছে, ইউনিট 1, দাঁড়া আমি এখানে করি। তো যে কটা ইউনিটকে খুব ভালো করে করবে সেগুলো হচ্ছে কি যে কটা ইউনিটকে ভালো করে করবে, ইউনিট 1 মানে জিওমরফোলজি, ইউনিট 2 মানে ক্লাইমেটোলজি, ইউনিট 3 মানে ওশানোগ্রাফি, ইউনিট 4 মানে হচ্ছে তোমার জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, ঠিক আছে। এরপর তুমি চলে আসো, তোমার হচ্ছে ইউনিট 8 বোধহয় আছে তোমার থট, জিওগ্রাফিক্যাল থট, ইউনিট 9 হচ্ছে জিওগ্রাফি মানে প্র্যাকটিক্যালের ইউনিট, আর ইউনিট 10 হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো তোমরা যারা প্রথম থেকে আমার কাছে পড়ছো তাদের কাছে জিওমরফোলজি, ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট হয়ে গেছে। প্র্যাকটিক্যাল জিওগ্রাফি আমাদের চলছে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল জিওগ্রাফি আমাদের চলছে। তো বাকি থাকবে যে দুটো সেটা হচ্ছে 8 আর 10, মানে একটা হচ্ছে থট, ঠিক আছে, একটা হচ্ছে থট আর একটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। তো তোমরা আগে হয়তো কম বেশি সবাই গ্র্যাজুয়েশন মাস্টার্সে থট পড়েছো, সেখান থেকে তোমরা কিছুটা রিভিশন করে নাও। আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া যদি পড়ো
জিওগ্রাফি অফ থটের সবাইকে আমি বলবো, থট যদি তোমরা করতে চাও, আমি তোমাদের ইউটিউবে যে থটের 100টা ক্লাস করিয়েছিলাম, 100টা থটের যে ক্লাস করিয়েছিলাম, আমি সবাইকে বলবো সেটা অবশ্যই দেখে যাও। ঠিক আছে, আমি সবাইকে একটা কথা বলবো, আমি তোমাদের সবাইকে আমি তোমাকে এখন একটা স্ট্র্যাটেজি তোমাদের বলতে পারি। দেখবে যে ইউনিট ওয়াইজ আমি কিছু এমসিকিউ করেছিলাম, 100টা করে এমসিকিউ, ইউনিট ওয়াইজ এমসিকিউ তোমরা দেখতে পাবে। সেখানে বোধহয় জিওমরফোলজিটা পেয়ে যাবে, তুমি ক্লাইমেটোলজিটা পেয়ে যাবে, ওশানোগ্রাফিটা পেয়ে যাবে, আর থট মানে ইউনিট 8টা পেয়ে যাবে, প্র্যাকটিক্যালটা নেই, আর জিওগ্রাফি অফ ইন্ডিয়া 10টা পেয়ে যাবে। তো এই কটা ইউনিটের যে 100খানা করে এমসিকিউ আছে, এটা অবশ্যই করে বারবার প্র্যাকটিস করো এবং রিভিশন করে যাও, এবং এই ইউনিটগুলোকে ভালো করে পড়ো। এই কারণ আমি বলছি থটটা, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, এই দুটো যেহেতু আমার এখানে এখনও কোর্স কমপ্লিট করানো হয়নি, তাই এই দুটোকে আমি বারবার বলবো, তোমরা যারা জুনে এক্সাম দিচ্ছ ওই 100টার যে 100 এমসিকিউ যেটা আছে বাকিগুলোও করো, এই দুটো অবশ্যই করে যাও। ঠিক আছে, তো এইটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে তোমার এই থটটা জিওগ্রাফি অফ ইন্ডিয়াটাকে একটা স্ট্যান্ডার্ড জায়গায় নিয়ে যেতে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া যতটা করবে তার থেকে অনেক বেশি অংশে করবে থট, মানে থট ওই 100টা ক্লাস করলে তুমি ধরে নাও তোমার প্রায় 80% নলেজ হয়ে যাবে, বাকি 20% যেটা থাকে পরে আমরা যখন সিলেবাস করবো সেটা থেকে তোমার হয়ে যাবে। ঠিক আছে, তো আমি যে ইউনিটগুলো তোমাদের বললাম সেগুলো তোমাদের মাথায় থাকলো কিন্তু আরেকবার বলে দিই, একটা জিওমরফোলজি, আরেকটা হচ্ছে ক্লাইমেটোলজি, আরেকটা হচ্ছে ওশানোগ্রাফি, আরেকটা হচ্ছে জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, আরেকটা হচ্ছে থট, আরেকটা হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, আরেকটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া। এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই টোটাল 7টা ইউনিট তুমি খুব ভালো করে যাও, মানে এই 7টা ইউনিটকে খুব ভালো করে তোমরা রেডি করে যাও। যাদের কাছে আমি বলবো যে তোমাদের সিলেবাস, আমার এখানে যারা সিলেবাস কমপ্লিট করেছো এই কটা ইউনিটের, তারা সেইগুলো পড়ো, প্লাস পিওয়াইকিউ রিভিশন করো। যাদের কাছে সেগুলো নেই তারা ইউনিট ওয়াইজ যে এমসিকিউ আমি করেছি সেই ইউনিটগুলোর ইউনিট ওয়াইজ যে এমসিকিউ, যেমন ধরো জিওমরফোলজি যে আমার কাছে করেছো তার তো ঠিক আছে, যে করোনি তাহলে সেই ইউনিট ওয়াইজ এমসিকিউ ক্লাস করে যাও, সেখান থেকে কিন্তু তুমি ডিটেলসে অনেক নলেজ পেয়ে যাবে। ঠিক আছে, ক্লাইমেটোলজির ক্ষেত্রেও তাই, ওশানোগ্রাফির ক্ষেত্রেও তাই, জিওগ্রাফি অফ এনভায়রনমেন্টটা ওখানে তুমি পাবে না, তা বাদে তুমি হয়তো এটা পেয়ে যাবে, তোমার থটের ক্লাস ওখানে পেয়ে যাবে, জিওগ্রাফি অফ ইন্ডিয়াটা পেয়ে যাবে। ঠিক আছে, হয়তো জিওগ্রাফিক্যাল তোমার হচ্ছে এইটা তুমি পাবে না, মানে হচ্ছে তোমার এনভায়রনমেন্টাল জিওগ্রাফি আর প্র্যাকটিক্যাল জিওগ্রাফি এই দুটো তুমি পাবে না। ঠিক আছে, তো বাকি এই যে কটা 1টা 2টো 3টে 4টে 5টা ইউনিটেরই তুমি ওখানে কিন্তু 100টা করে ক্লাস পেয়ে যাবে। আর একটা জিনিস, এইটা হলো তোমার সিলেবাসের কথা, আরেকটা জিনিস আমি তোমাদের যেটাকে বলবো সেটা হচ্ছে পেপার 1 আমি কিন্তু তোমাদেরকে এখন ক্লাস করাচ্ছি। পেপার 1টা পড়তে থাকো। পেপার 1-এ যেগুলো অবশ্যই পড়ে যাবে সেটা হচ্ছে টিচিং অ্যাপটিটিউড অবশ্যই পড়ে যাও, টিচিং রিসার্চ আর কমিউনিকেশন তুমি পড়ে যাও খুব ভালো করে। টিচিং রিসার্চ আর কমিউনিকেশন তোমাদের বই তো অলরেডি বলাই আছে, আর তার সাথে ক্লাসও চলছে। ঠিক আছে, আর এর সাথে যেটা করবে তুমি আরসি রিডিং কম্প্রিহেনশন প্র্যাকটিস করো, আর পুরো ম্যাথ যদি নাও করতে পারো ডেটা ইন্টারপ্রিটেশন যেটা রয়েছে, ডিআই বলে যে টপিকটা থাকে, ডেটা ইন্টারপ্রিটেশন টেবিল দিয়ে থাকে, 5টা করে কোশ্চেন আসে, আরসি থেকে 5টা কোশ্চেন আসে, আর ডিআই থেকে 5টা কোশ্চেন আসে। তো অ্যাটলিস্ট কিছু না হলেও টিচিং রিসার্চ কমিউনিকেশন আরসি আর ডিআই করে দাও। এগুলো তো তোমার যদি সবও রাইট হয় তাহলে 50-এ কিন্তু মিনিমাম করে তুমি 25+ পেয়ে যাবে। ঠিক আছে, মিনিমাম করে 25+ তোমার নাম্বার চলে আসবে যদি এইটুকুন তুমি করো। আর 25+ যদি এখানে চলে আসে, জিওগ্রাফিতে যদি তোমরা যারা আমার কাছে পড়ছো মোটামুটি যারা অনেকটা সিলেবাস কমপ্লিট করেছো, আমি তাদেরকে এজ এ স্ট্যান্ডার্ড হিসেবে ধরছি, বা বাকি যারা রয়েছে সবারই কিন্তু স্ট্যান্ডার্ড রয়েছে 60 থেকে 65। ঠিক আছে, আর যাদের পুরো অনেকটাই সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তারা কিন্তু এক্সপেক্ট করে চলো 65 থেকে 72 73 এরকম মতো স্কোর তোমরা করবে। তাহলে এই যদি স্কোর হয় আর পেপার 1-এ যদি 25+ হয়, তোমাদের যদি জেআরএফও না হয়, আমি কথার কথা বলছি, যদি জেআরএফও না হয় তোমাদের কিন্তু নেট যেটা আছে, এলএস যেটা আছে সেটা কিন্তু ইজিলি কোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে, তো শুধু তোমাদেরকে কি করতে হবে, ইন দ্য মিন টাইম যে সময়টা আমি তোমাদের কাছে হাতে আছে, যে কটা দিন তোমাদের কাছে রয়েছে, সেই কটা দিনে তুমি কি করো, দিনের হচ্ছে 3টে ভাগ করো। ঠিক আছে, টোটাল ডেজকে 3টে ভাগে ভাগ করো। সকালবেলা একটা মর্নিং টাইম করো তুমি, ঠিক আছে, একটা আফটারনুন দুপুরের টাইম করো, আর একটা তুমি করো হচ্ছে ইভিনিং টাইম, সন্ধ্যাবেলার টাইম। ঠিক আছে, এই 3টে টাইমে ভাগ করো, প্রতিটা দিনকে 3টে ভাগে ভাগ করো। সকালবেলা তুমি কি করবে, সকালবেলার যে মর্নিংয়ের টাইমটা সেই টাইমে তুমি সিলেবাস, ঠিক আছে, তুমি সিলেবাস সেটা জিওগ্রাফির যে সিলেবাস প্লাস যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এইটুকুন তোমার পড়ার সময় হচ্ছে সকালবেলা। ঠিক আছে, সেটা পেপার 1 হোক আর জিওগ্রাফি হোক, যা হয় সেটা। আর তোমার হচ্ছে বাকি যে দুপুরবেলার টাইমটা, এই সময় তুমি কি করো, প্র্যাকটিস
যে কোশ্চেনগুলো আছে তোমার কাছে টেলিগ্রামে আছে, আরগুপ্তা আছে, যেখান থেকে পারো তুমি রোজ দিন প্র্যাকটিস করো। বোথ পেপার নয়, শুধুমাত্র জিওগ্রাফি নয়, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, পেপার 1 অ্যান্ড পেপার 2, ঠিক আছে। আর ইভিনিংয়ের টাইমে তুমি কি করো, যে আফটারনুনে যে তুমি পরীক্ষাটা দিলে বা তুমি প্র্যাকটিস করলে সেইগুলোকে তুমি অ্যানালিসিস করো, যেগুলো তুমি পারছো না সেগুলোকে পড়ো, যেগুলো পারছো সেগুলোকে আরেকবার রিভিশন করে নাও, যেগুলো একেবারে জানো না সেগুলোকে একবার নোট বানিয়ে পড়ে নাও। এই তিনটে জিনিস যদি তুমি বাকি 30টা দিন, যে আমাদের একটা মাস সময় আছে, 30টা দিন প্রতিদিন যে এটাকে স্ট্রিক্টলি মেনটেন করতে পারবে, তার আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তার জেআরএফও হয়ে যেতে পারে। আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিচ্ছি, সেই যে স্টেজেই থাকুক না কেন তো জেআরএফও হয়ে যেতে পারে। এলএস তো হবেই, তার সিলেকশন হবেই, এলএস হবেই। আর যদি ঠিকঠাক মতো এটা প্রতিদিন মানতে থাকে তা জেআরএফও হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই একটা ডেজকে তোমাকে 3টে ভাগে ভাগ করে পড়তে হবে, ঠিক আছে। সকালবেলা মর্নিংয়ের টাইমে তোমাকে কি করতে হবে, সিলেবাস তুমি পড়ো। সিলেবাসের মধ্যে তুমি যেদিন জিওগ্রাফির যেটা রয়েছে সেই জিওগ্রাফির সিলেবাস, পেপার 1-এর সিলেবাস, আর জিওগ্রাফি পিওয়াইকিউ, পেপার 1-এর পিওয়াইকিউ, এইটুকুন তুমি করো। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, তোমাদেরকে খালি বলে রাখি, হ্যাঁ এই 3টে সব সাবজেক্টে একসাথে এক্সাম হবে, যতগুলো সাবজেক্ট আছে সব, ঠিক আছে। এবার সেটাই এনটিএ বলেছে, একই দিনে একই সাথে অল ইন্ডিয়ার সমস্ত সাবজেক্টে একসাথে পরীক্ষা হবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, যেটা হচ্ছে আফটারনুন মানে দুপুরবেলা আর বিকেলবেলা, এই যে হয়তো অনেক সময় হতে পারে যে সারাদিন পরিশ্রমের পরে সকালবেলার যে সিলেবাসের পার্টটা হয়তো কোনো দিন মিস হলেও হতে পারে, কথার কথা বলছি, কিন্তু দেখবে যেন এই দুপুরবেলা প্র্যাকটিস এবং সন্ধ্যাবেলা অ্যানালিসিস, এটা যেন কোনো দিন মিস না হয়, এটা যেন কোনো দিন মিস না হয়, কারণ এই দুটো জানবে তোমার ফার্স্ট প্রায়োরিটি। কারণ দেখবে আমরা অনেক সময় কি করি, আমরা অনেক সময় হয়তো যতটা পড়ি তার থেকে বেশি পরীক্ষা হলে আমরা কি করি, মিস্টেক করি, জানা জিনিসকে ভুল করি, আর তাতে নাম্বার আরও বেশি কমে যায়। তো তুমি যদি চেষ্টা করো এই প্র্যাকটিসের মাধ্যমে তোমার যেন মিস্টেক একেবারে না হয়, ব্লান্ডার যেন একেবারে না হয়, সেটা যদি তুমি কমিয়ে আনতে পারো তাহলেই দেখবে তোমার কিন্তু স্কোরটা অটোমেটিক্যালি অনেক বেড়ে যাবে। আমরা অনেক সময় মনে করি যে কঠিন কোশ্চেন, কঠিন এই, তার থেকে কঠিন প্রশ্ন এসছে, যেগুলো অজানা কোশ্চেন হয়তো কটা এলো 20টা, কিন্তু জানা প্রশ্নের মধ্যে আমি যদি দেখা গেল 80টার মধ্যে যদি আমি 30টা ভুল করে বসলাম জানা প্রশ্নের মধ্যে, তাহলে সিলেকশন হবে না। তো ন্যাচারালি এই 80টা যে জানা প্রশ্ন থাকবে, আমার ওই সময় বিএডেরও এক্সাম আছে, দুটো কোলাইড করে গেলে কি হবে কে জানে। 16 জানুয়ারি ছিল, ভালো ছিল। 16 জানুয়ারিতে আসলে ইউপিএসসি প্রিলিমসের ডেট পড়ে গেছে, ওই জন্য ইউজিসিকে নোটিশ পাঠানো হয়েছে, সেই জন্য ডেটটা চেঞ্জ করেছে। ইউপিএসসি যারা দিচ্ছে তাদের প্রিলিমসেরও ডেট পড়ে গেছে 16 জানুয়ারি বাই 16 জুন সানডেতে, ওই জন্য ডেটটা ক্ল্যাশ করছে বলে ওটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আমার জন্য একটু রুটিন বানিয়ে দেবেন, আমি তো মর্নিং অ্যান্ড আফটারনুন ইউনিভার্সিটিতে থাকি, কিভাবে ম্যানেজ করব। আচ্ছা ঠিক আছে, তো এই যে রুটিনটা যেটা বললাম, এই রুটিনটা হচ্ছে তোমার যারা ধরো একদম এখন বর্তমানে ফ্রি আছো, শুধুমাত্র নেটের জন্যই প্রিপারেশন করছো, তারা এই রুটিনটা মেনটেন করো, ঠিক আছে। তাদেরকে এই রুটিনটা আমি তোমাদেরকে মেনটেন করতে বলবো, তারা এইটা খুব স্ট্রিক্টলি মেনটেন করো। আর যারা ধরো ইউনিভার্সিটির সাথে ডিউরিং ইউনিভার্সিটি যারা প্রিপারেশন করছো, ওগুলো বললেন ওগুলোই পড়ছি প্ল্যান করে করে, এখনও শেষ করিনি, 1 মাসের প্ল্যান করেছি একটা, 10 মেতে হয়তো কমপ্লিট হবে না, বাট 18 জুনের আগে কমপ্লিট করব। আচ্ছা রাজ্যশ্রী, আমি একটা কথা বললাম সেটা তুমি করছো, খুব ভালো কথা, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে রাখি, এই দুটো জায়গায় কিন্তু মেন ফোকাসটা করো, দুপুরবেলা প্র্যাকটিস আর সন্ধ্যাবেলায় অ্যানালিসিস। শুধু পড়ে গেলে কিন্তু হবে না, আমি তোমাকে আবার বলে যাচ্ছি, শুধু পড়ে গেলে, শুধু রিড করলে হবে না, রিড প্লাস প্র্যাকটিস প্লাস অ্যানালিসিস, এই তিনটেকে সাইমালটেনিয়াসলি চালাতে হবে। তুমি ভাবলে আমি যে অনেক পড়ে নিলাম একদম সারা দিন রাত ভোর করে, শুধু রিড করে গেলে হবে না, আবার শুধু প্র্যাকটিস করে গেলেও হবে না, শুধু অ্যানালিসিস করলে হবে, তিনটেকেই প্যারালাল তোমাকে মেনটেন করতে হবে। মেন ফোকাস তোমাকে রাখতে হবে প্র্যাকটিস আর অ্যানালিসিসের ওপর বর্তমানে মেন, ঠিক আছে। তো আমি শিওর যে তোমরা ডেলিকার বেসিসে প্র্যাকটিস কিন্তু করো না, তুমি টেলিগ্রামে যাও, কত কোশ্চেন পড়ে আছে, আরগুপ্তা তোমাদের কাছে পুরো কোশ্চেন ব্যাংক পড়ে আছে, আরগুপ্তা তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক পড়ে আছে, টেলিগ্রামে যাও, কত কোশ্চেন পড়ে আছে, ঠিক আছে। আরও যদি কোশ্চেন লাগে তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করো বা আমাকে বলো, আমি যদি পাই কিছু কোশ্চেন আমি তোমাকে সেন্ড করে দেবো হোয়াটসঅ্যাপে গ্রুপে, ঠিক আছে। কিন্তু প্র্যাকটিস, এভরিডে প্র্যাকটিস মাস্ট,
ঠিক আছে, প্র্যাকটিস এবং সন্ধ্যেবেলা প্র্যাকটিসটাকে অ্যানালিসিস, কোনটা ঠিক হলো কোনটা ভুল হলো। ঠিক আছে, আর তুমি যেটা বলছো যে তুই ইউনিটগুলো পড়ছো সেটা তো অবশ্যই পড়তে থাকবে। ঠিক আছে, তো এই দুটোকে কিন্তু মেন ফোকাস। আর একটা কথা বলছি, এখনও তোমাদের কাছে তোমাদের 18 তারিখে এক্সাম। আগের দিন রাজ্যশ্রী আমাকে বলছিলে যে তুমি নতুন পড়া বন্ধ করে দিয়েছো, সেটা এখনই দরকার নেই। অ্যাটলিস্ট তুমি 18 তারিখ অবধি প্র্যাকটিস কোথা থেকে করবে। আমার 100 দেখবে, টেলিগ্রামে যাও, টেলিগ্রামে ফাইল অপশানে গিয়ে দেখবে অনেক কোশ্চেন সেট পেয়ে যাবে তুমি। ঠিক আছে, টেলিগ্রামে ফাইল অপশানে যাও, ওখানে কোশ্চেন সেট পেয়ে যাবে, সেখান থেকে কোশ্চেনগুলো ডাউনলোড করে আগে প্র্যাকটিস করো। ওখানে তো অনেক কোশ্চেন আছে, সেইগুলো আগে প্র্যাকটিস করো টাইম ধরে। দ্বিতীয়ত প্র্যাকটিস করো তোমার হচ্ছে আর গুপ্তা থেকে। তারপরেও যদি এগুলো সব হয়ে থাকে তখন তুমি হোয়াটসঅ্যাপে এই গ্রুপে মেসেজ করো, যদি আমি আরও পাই আরও কিছু সেটের কোশ্চেন সেসব জায়গা থেকে তোমাকে ম্যানেজ করে দেবো। তারপরে অনলাইনে কীভাবে টেস্ট দেওয়া যায় আমি ইউটিউবে ভিডিও বানিয়ে রেখেছি, সেখান থেকে অনলাইন মক টেস্ট দাও। ঠিক আছে, সেখান থেকে কিছু কোশ্চেন তুমি পাবে। তো সব কিছু নিয়ে প্রচুর প্র্যাকটিস করার জায়গা আছে। ঠিক আছে, আমার টেলিগ্রাম চ্যানেলে যত কোশ্চেন আছে সেগুলোকে আগে প্র্যাকটিস করো, আর গুপ্তা প্র্যাকটিস করো, তোমার কাছে প্রচুর কোশ্চেন পড়ে আছে। ঠিক আছে, তারপর সেগুলোকে অ্যানালিসিস করো, পড়ে ফেলো। ঠিক আছে, তো প্র্যাকটিসটা কিন্তু মাস্ট, প্র্যাকটিস ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, যে মৃত্তিকা বলছিলে যে তুমি ইউনিভার্সিটি যারা করছো তাদের কি করে করবে, সেটা আমি তোমাদের বলে রাখি। তো ইউনিভার্সিটি যারা করছো তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়তো তোমার সকালবেলার টাইমটা একটু তাড়াতাড়ি তোমাকে উঠতে হবে। ঠিক আছে, সকালবেলার টাইমে ধরো আমি যদি তোমার রুটিনটা এরকমভাবে ভাগ করি, ঠিক আছে, যদি সকালবেলার টাইমটাকে তুমি যদি এরকমভাবে ডিভাইড করে নাও, ঠিক আছে, সকালবেলা তুমি ধরো কি করবে, সকালবেলা ধরো তুমি উঠে মোস্ট প্রবলি ধরো তুমি সকালবেলা 7টা 7:30 ধরো 7টা থেকে পড়তে বসছো। তুমি হয়তো কলেজ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, হয়তো কলেজ যাওয়ার আগে মোটামুটি ধরো তুমি 2 ঘন্টা টাইম পাও, 7টা 8টা 9টা। ঠিক আছে, এই 1 মাসের রুটিন আমি বলছি, 7টা 8টা 9টা, এই 2 ঘন্টা যদি তুমি টাইম পাও, এই 2 ঘন্টা টাইমে তুমি সিলেবাসটাকে রিভিশন করো, সিলেবাস। ঠিক আছে, 1 ঘন্টা জিওগ্রাফি রিভিশন করো, 1 ঘন্টা পেপার 1 রিভিশন করো এভরিডে, 1 ঘন্টা, 1 আওয়ার। ঠিক আছে, বোঝা গেছে? ইয়েস অর নো একবার তোমরা কমেন্ট করে জানাও। নেক্সট তুমি কি করবে, এবার তুমি যখন জার্নি করবে, তুমি যখন মেট্রো করে বা বাসে করে তুমি কিছু করে জার্নি করছো, মেট্রো করে বা কিছু করে যখন জার্নি করছো, ডিউরিং জার্নি যারা এরকমভাবে জার্নি করার মাধ্যমে পড়াশোনা করে বা প্রিপারেশন করে, তারা কিন্তু জার্নির টাইমটা গল্পগুজব করে কাটালে হবে না। এই জার্নির টাইমে তুমি তোমার কাছে যে মেট্রো করে বা যেখানে করেই জার্নি করছো না কেন, সেই সময়কে তোমাকে 1 আওয়ার কী করতে হবে, সেই সময় 1 আওয়ার তোমাকে পড়তে হবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। অল্টারনেট ডেজ করে পড়ো, একদিন জিওগ্রাফির পড়ো, ঠিক আছে, আর একদিন পেপার 1-এর পড়ো, একদিন জিওগ্রাফির পড়ো, একদিন পেপার 1-এর পড়ো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার চলে আসবে মানে ডিউরিং জার্নি। এটার জন্য এক্সট্রা সময় তুমি পাবে না। ওই যখন তুমি জার্নি করছো 1 ঘন্টার টাইমে তুমি পিওয়াইকিউ পড়ে নাও, পেপার 1 পড়ে নাও, জিওগ্রাফি একদিন জিওগ্রাফি পড়ো, মানে সোমবার যদি জিওগ্রাফির পিওয়াইকিউ পড়ো, মঙ্গলবার পেপার 1-এর পড়ো। ঠিক আছে, এবার সন্ধ্যেবেলা যদি তুমি বাড়ি চলে আসো, বাড়ি চলে এসে আমি ধরছি যদি তুমি 8টা থেকেও, আমি কথা বলছি সব ছেড়ে, আমি যদি 8টা থেকে ধরছি, 8টা 9টা 10টা, ঠিক আছে, 10টা, এই 2 ঘন্টা তুমি কি করো, প্র্যাকটিস করো। 8টা 9টা 10টা এই 2 ঘন্টা তুমি প্র্যাকটিস করো, খাওয়া দাওয়া করে আবার রেস্ট নাও। রেস্ট নিয়ে 11টা থেকে 11টা 12টা, আমি ধরছি 1টা অবধি, ঠিক আছে, এই টাইমটা তুমি কি করো, অ্যানালিসিস করো। এই সময় যদি এইটুকুন, এই 1টা মাস যদি মেনটেন করা যায়, তাও মোর দ্যান এনাফ তোমার জন্য। বোঝা গেছে মৃত্তিকা? ইয়েস অর নো? গুড। তো এইভাবে তুমি কি করো, এইভাবে তুমি যে তোমার যে রুটিনটা এইভাবে তুমি সাজিয়ে নাও। সকালবেলার টাইমটা তুমি সিলেবাসটা পড়ো, 1 ঘন্টা জিওগ্রাফি পড়ো, 1 ঘন্টা পেপার 1 পড়ো, আর ডিউরিং জার্নি তুমি কি করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়ো, আর রাত্রিরে ফিরে এসে তুমি প্র্যাকটিস করো, এবং প্র্যাকটিস করে যেগুলো পারলে সেগুলো রাত্রিবেলা তুমি অ্যানালিসিস করো। ঠিক আছে, তো এইভাবে তোমার চলবে। যে বাড়িতে আছো, যেমন রাজ্যশ্রী অনেকটা সময়, তো রাজ্যশ্রীকে যেভাবে বললাম, সকালবেলা তুমি অনেকটা টাইম পাবে অনেক বেশি রিভিশন করার জন্য, তারপর দুপুরবেলার টাইমে প্র্যাকটিস করো, এবং সন্ধ্যেবেলা ওটাকে অ্যানালিসিস করো। তো যারা নেটে স্টুডেন্ট আছো, বলো আর কোনো কোয়ারিজ আছে কি না বুঝতে পেরেছো? আর যে ইউনিটগুলো বললাম সেগুলোকে আগে টার্গেট করো। ইউনিট 1 জিওমরফোলজি, ইউনিট 2 ক্লাইমেটোলজি, ইউনিট 3 ওশানোগ্রাফি, ইউনিট 4 জিওগ্রাফি অফ এনভায়রনমেন্ট, ইউনিট 8 জিওগ্রাফিক্যাল থট, ইউনিট 9 জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ইউনিট,
আর ইউনিট 10 হচ্ছে আমার জিওগ্রাফি অফ ইন্ডিয়া। ঠিক আছে, যার যে ইউনিট হয়নি সেগুলো আমার যে 100 কোশ্চেনের যে সিরিজ আছে ইউটিউবে, 100 কোশ্চেনের সিরিজ, সেই সিরিজটা বাকিগুলোও দেখো আর ওইগুলোও দেখো। একটা করে কাজ তোমরা করতে পারো। ধরো জিওমরফোলজি তুমি পড়ছো, পুরো সিলেবাসটা রিভিশন হয়ে গেল, এবার জিওমরফোলজির যে 100 কোশ্চেন আমি করিয়েছি সেখান থেকে তুমি ওই ইউটিউব থেকে সেটাকে তুমি রিভিশন করে নাও। দেখো 100 কোশ্চেন 100খানা এমসিকিউ তুমি পারছো কিনা, কতগুলো রাইট হচ্ছে। যদি দেখো ঠিকঠাক জায়গায় আছে, 100 মোটামুটি তুমি দেখো যে মোটামুটি 90+ তুমি রাইট করতে পারছো, তার মানে তুমি জানো জিওমরফোলজিতে তোমার একটা ভালো এফিসিয়েন্সি তৈরি হয়েছে। এইভাবে ক্লাইমেটোলজি, ওশানোগ্রাফি সবকটা ইউনিটকে পড়তে থাকো এবং ইউনিট ওয়াইজ যে এমসিকিউগুলো করেছি সেগুলোকে রিভাইজ করতে থাকো। তার পিডিএফও তুমি টেলিগ্রামে পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে তোমাদের আপকামিং যে ইয়ারটা মানে যে কটা ডেজ আছে সে কটা ডেজের স্ট্র্যাটেজি, কিন্তু প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস ইজ মাস্ট। প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস মাস্ট। প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস মাস্ট। মাস্ট মানে মাস্ট। তোমার সিলেবাস পড়াতে 1-2 দিন গ্যাপও হলেও হতে পারে, বাট প্র্যাকটিস অ্যান্ড অ্যানালিসিস মাস্ট। এবং প্র্যাকটিস যখন এমসিকিউ করতে বসবে মনের মধ্যে এই টার্গেটটা নিয়ে বসবে, আমি আজকে যে প্র্যাকটিস করতে বসছি আমার যেন কোনো সিলি মিস্টেক না হয়। মনের মধ্যে প্রতিজ্ঞাটা নিয়ে বসবে। প্রথম দেখবে 1-2 ভুল হবে, আস্তে আস্তে যত দিন যাবে ভুলের পরিমাণ কিন্তু কমতে থাকবে। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, তোমাদের যে পরীক্ষা দাও তোমরা, কঠিন প্রশ্ন বলো, 100টার মধ্যে হয়তো 20খানা নতুন একদম খুব কঠিন প্রশ্ন এলো। ঠিক আছে, বাকি 80খানা কিন্তু তোমার ফরের কোশ্চেনই থাকবে মিলিয়ে মিশিয়ে। 80খানা, এবার 80খানার মধ্যে তুমি যদি ভুলভাল করে সেখানে 30টা ভুল করে বসে ফেলো তাহলে কিন্তু তোমার কোনোদিনই সিলেকশন হবে না। এখানে টার্গেট করতে হবে 80টার মধ্যে মিনিমাম তোমাকে 70+ রান করতে হবে, যে তোমার যেন এরর একেবারেই না হয়, মানে কোনো ভুল যেন জানা প্রশ্নে যেন ভুল না হয়। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে অ্যাসিওর করতে হবে, তার জন্যই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। এইটুকুন যদি তোমরা করতে পারো আমি বলবো তোমাদের মানে রেজাল্ট খুবই ভালো হবে এবং খুবই সুন্দর একটা রেজাল্ট তোমরা পাবে। এটুকুন কিন্তু টানা এই যে কটা দিন তোমাদের কাছে আছে, 18 জুন 18ই জুন তোমাদের এক্সাম, তো 18 জুনের আগে পর্যন্ত তোমরা এগুলো কিন্তু এটাকে তোমাকে স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এভরিডে, ডেলিকার বেসিসে। ঠিক আছে, সপ্তাহে একটা দিন হয়তো তুমি ছুটি নিতে পারো। ঠিক আছে, একটা দিন হয়তো তুমি, আমি বলবো কারণ একটু রিল্যাক্সের দরকার পড়ে, নাহলে খুব বার্ডেন ফিল হয়, যেটা আমার ক্ষেত্রে আমি দেখি। ঠিক আছে, তো সুতরাং একটা দিন যদি তুমি মনে করো উইকের একটা দিন তুমি একটু ছুটি নেবে, ঠিক আছে, ছুটি নিয়ে একটুখানি পুরোনো পড়াগুলো রিভিশন করলে বা প্র্যাকটিস না করলে একটা দিন ঠিক আছে। ঠিক আছে, সেটা কোন দিন করবে তুমি বেছে নাও, বাকি যে কটা দিন আছে সে কটা দিন কিন্তু তোমাকে এভরিডে প্র্যাকটিস, এভরিডে অ্যানালিসিস এবং এভরিডে রিভিশন এটা কিন্তু তোমাকে করতে হবে। বোঝা গেছে? ইয়েস অর নো কমেন্ট করে জানাও। যারা যারা দেখছো ক্লিয়ার হয়েছে এটা? আর কোনো ডাউট? নেটের স্টুডেন্টরা, সিইউটি পিজি বা এন্ট্রান্সের স্টুডেন্ট যারা আছো তারা এখন শুধু পড়তে থাকো। সিইউটি পিজি বা এন্ট্রান্সের স্টুডেন্ট যারা আছো তাদেরকে বলবো তারা এখন শুধু পড়তে থাকো। ঠিক আছে, তোমাদের আবার জুলাই মাস করে সমস্ত এন্ট্রান্স হবে, তো হাতে টাইম আছে। এখন যা যা সিলেবাস যা যা পড়াচ্ছে শুধু পড়তে থাকো আর প্র্যাকটিসটার মধ্যে থাকো। ইউটিউবে যা প্র্যাকটিস করেছে সেগুলো প্র্যাকটিসের মধ্যে থাকো, তাহলেই হবে। ঠিক আছে, রাজশ্রী বলছে ঠিক আছে, ওকে চলো তাহলে আপাতত সমস্যা মিটেছে। তো এবার আমরা স্টার্ট করি সিলেবাস, এই রুটিন যেটা আমাদের পড়ার টপিক আজকে সেটা পড়তে থাকি। আচ্ছা, তো ভেক্টর ডেটা মডেল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? ভেক্টর ডেটা মডেলে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ যেটা বলছে যে আমি আগের দিন বলেছিলাম রাস্টার ডেটা কিসের মাধ্যমে হয়, গ্রিড, সেল অ্যান্ড পিক্সেল, আর ভেক্টর ডেটা কিসের মাধ্যমে হয়, পয়েন্ট, লাইন অ্যান্ড পলিগনের মাধ্যমে। তাহলে ভেক্টর ডেটা আমি কি বলেছিলাম, রাস্টার ডেটা ক্ষেত্রে কি হচ্ছে সিম্পল ডেটা স্ট্রাকচার। রাস্টার ডেটা কি হয়, খুব সিম্পল হয়, এই যে আগের দিন বলেছিলাম সিম্পল ডেটা স্ট্রাকচার। আর ভেক্টর ডেটা কি হচ্ছে, খুব কম্প্যাক্ট। ঠিক আছে, খুব কম্প্যাক্ট ডেটা স্ট্রাকচার হয়। আর ভেক্টর ডেটা কি বলছে, কম্প্যাক্ট ডেটা স্ট্রাকচার। তারপর বলছে ডেটা ক্যান বি রিপ্রেজেন্টেড উইথ গুড রেজলিউশন। একটা জিনিস তোমাদের ট্রিক বলে দিই মনে রাখার জন্য, রাস্টারের ক্ষেত্রে যেগুলো ডিসঅ্যাডভান্টেজ রয়েছে সেগুলোই হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে অ্যাডভান্টেজ। আবার রাস্টারের ক্ষেত্রে যেগুলো অ্যাডভান্টেজ রয়েছে
সেগুলো কিন্তু ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এইভাবে তুমি কিন্তু মনে রাখলেও রাখতে পারো। যেমন তুমি দেখবে রাস্টারের ক্ষেত্রে কার্টোগ্রাফিক রেজলিউশন খুব বাজে ছিল, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কার্টোগ্রাফিক রেজলিউশন খুব ভালো হয়। আগের দিনই আমি ছবি এঁকে এটা দেখিয়েছিলাম। আমি বলেছিলাম ভেক্টর ডেটা মডেল টোপোলজিক্যাল ডেটা বা টোপোশিটের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। আর ভেক্টর ডেটা মডেলকে পয়েন্ট, লাইন, পলিগনের মাধ্যমে দেখানো হয়, সেটাও বলেছি আমরা। তারপর হচ্ছে ভেক্টর ডেটা মডেলের মাধ্যমে ধরো যে কোনো ধরনের রাবার শিটিং, কোঅপারেশন, অ্যাফাইন, মানে আমি আগের দিন বলছিলাম না তোমাদের, ধরো ডিজিটাইজেশন করতে করতে, ধরো এরকমভাবে ডিজিটাইজেশন করতে করতে তুমি হয়তো কী করলে একটু এক্সট্রা ভেতর দিকে নিয়ে ফেলেছো, এটা হয়তো একটু বাইরের দিক করে হবে, তো তুমি তখন কি করতে পারো, এটাকে বিভিন্ন এডিটিং টুল দিয়ে এইগুলোকে ঠিক করতে পারো। যেমন এই এডিটিংগুলোকেই বলা থাকে স্পেশাল অ্যাডজাস্টমেন্ট, যার মধ্যে হয় রাবার শিটিং, কোঅপারেশন হতে পারে, স্পেশাল ফিচার্স ম্যানিপুলেশন হতে পারে। এগুলো একটা আলাদা টপিক, ঠিক আছে। তুমি যদি কেউ যদি গেটের প্রিপারেশন করে থাকে, ঠিক আছে, কেউ যদি গেটের যদি প্রিপারেশন করে থাকে, যার জিও ইনফরমেটিক্সের উপর ভিত্তি করে কেউ যদি গেট এক্সাম দেয় আইআইটির জন্য, তাকে এইগুলো ডিটেলসে পড়তে হবে। রাবার শিটিং, কোঅপারেশন, নিয়ার স্নেপার ইন্টারপোলেশন, তারপরে হচ্ছে তোমার স্পেশাল ফিচার ম্যানিপুলেশন, ডিএন ভ্যালু, ঠিক আছে। এইগুলো সমস্ত কিছু তোমাকে ডিটেলসে পড়তে হবে। তোমাদের অত ডিটেলসে লাগে না, যদি এই জিআইএস এর ডিটেলসে কোশ্চেন আসে হয়তো একটা আসবে, ঠিক আছে, বাকি কিন্তু এই তোমার বেসিক থেকেই আসবে। তো নেক্সট হচ্ছে যেটা জিওগ্রাফিক আউটপুট ইজ স্মল স্কেল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লার্জ স্কেল gives a good accuracy, accurate map output, মানে এখানে অ্যাকুরেসি কিন্তু খুব ভালো হয়। ইজি হ্যান্ডলিং টু অ্যাট্রিবিউট ডেটা, আমি তোমাদের আগেই বলেছি যে এই ভেক্টর ডেটার ক্ষেত্রে অ্যাট্রিবিউট টেবিল তুমি পাবে। এই ম্যাপটাকে যে ডিজিটাইজ করবে দেখবে এই সাইডে একটা অ্যাট্রিবিউট টেবিল খুলে যাবে, যে টেবিলে ক্লিক করলে একটা বক্স এসে যায় যেখানে তুমি ডেটা ফিল আপ করো, মেল পপুলেশন, ফিমেল পপুলেশন, মেল লিটারেসি, ফিমেল লিটারেসি, সেই দিয়ে বার পাই করে ওপলেট দেখাও। রাস্টারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, ঠিক আছে। নেক্সট যদি দেখো ভেক্টর ডেটার ডিসঅ্যাডভান্টেজ কী আছে, এখানে বলছে ডেটা খুব কমপ্লেক্স হয়, জটিল, ঠিক আছে। ওভারলে অ্যানালিসিস ডিফিকাল্ট। আগের দিন তোমরা দেখছিলে রাস্টারের ক্ষেত্রে ওভারলে কী হচ্ছে, খুব সহজ হয়, সহজেই ওভারলে করা যায়, মানে একটা ডেটার ওপর একটা ডেটাকে ফেলে দেওয়া যায়। ভেক্টরের ক্ষেত্রে ওভারলে কিন্তু ডিফিকাল্ট হয়। ডেটা কালেকশন, তুমি দেখবে রাস্টার ডেটা কালেকশন করা কিন্তু খুব ইজি। রাস্টার ডেটা তুমি কি করে পাবে, এখনই তুমি আর্ট এক্সপ্লোরার খোলো, ঠিক আছে, বা ভুবন খোলো, বা এই সমস্ত যেগুলো রয়েছে এইগুলো ডেটা সাইটগুলো খোলো, এবং খুলে তুমি ম্যাপ কি করবে, ম্যাপকে তুমি ডাউনলোড করে নাও এবং তোমার কাছে রাস্টার ডেটা চলে এলো। কিন্তু ভেক্টর ডেটা পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। ভেক্টর ডেটা পেতে গেলে তোমাকে কি বলতে হবে, খুব এক্সপেন্সিভ একটা ব্যাপার। মানে তুমি যদি আজকে শেপ ফাইল কারোর থেকে কিনতে চাও, তুমি যদি বলো, ধরো কেউ একটা এখন ডিজার্টেশন করছে, ঠিক আছে, সে ধরেই আমি বললাম কলকাতার ওপর ডিজার্টেশন করছে, তাহলে কলকাতার এরিয়ার তার একটা শেপ ফাইলের প্রয়োজনীয়তা পড়বে। তো সেই শেপ ফাইলটা যদি কেউ বানিয়ে দেয়, সে কিন্তু অনেক টাকা দিয়ে তাকে কিনতে হবে। সে যদি কলকাতার একটা ছবি চায়, যে রাস্টার ডেটা একটা ছবি, ল্যাট লংওয়ালা ম্যাপ, সেটা হয়তো ইন্টারনেটেও পেয়ে যাবে, যেটা রাস্টার, কিন্তু সেটাকে ডিজিটাইজ করে এসএইচপি ফাইল বানানো, ফাইল মানে শেপ ফাইল বানানো ডেটা, সেটা যদি তাকে কেউ বানিয়ে দেয়, সে কিন্তু অনেকটা টাকা নিয়ে তাকে নেবে। সো ডেটা কালেকশন ভেরি এক্সপেন্সিভ। হাই রেজলিউশন ড্রয়িং, কালারিং, শেডিং অ্যান্ড অলসো ডিসপ্লেইং মে বি টাইম কনজিউমিং অ্যান্ড আনবিয়ারেবল। মানে কি বলছে, এই যে ভেক্টর ডেটা মডেলকে ডিজাইন করা, তাকে কালার করা, এই যে তোমরা দেখো না ভেক্টর ডেটা মডেলে প্রথম রাস্টার ডেটাকে ঢোকাও, সেখান থেকে তাকে জিও মানে ইয়ে করতে হয়, জিও রেফারেন্সিং করো, জিও রেফারেন্সিং করে তারপর তাকে ডিজিটাইজ করো, তারপর সেটাকে কার্টোগ্রাফিক, তারপর অ্যাট্রিবিউট টেবিল পরিপূর্ণ করো, মানে ফিল করো, তারপর সেখান থেকে তুমি কি করবে, বার পাই করো, প্রায় সবগুলো বানাও। তো ইটস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ভেরি টাইম কনজিউমিং। নেক্সট হচ্ছে টেকনোলজি অফ ডেটা প্রিপারেশন ইজ ভেরি এক্সপেন্সিভ। ডেটাকে প্রিপেয়ার করার যে টেকনোলজি রয়েছে সেটা কিন্তু খুব এক্সপেন্সিভ। এই যে তোমরা বার পাই করো, প্লেট এসবগুলো করো, এগুলো কিন্তু যত সহজে তুমি করছো, এই যে প্রোগ্রামিং করা, এগুলো কিন্তু, বা পাইথন যারা জাভা এইসবগুলো করে, যারা প্রোগ্রামিংটা বানিয়েছে, ডেভেলপার যারা, সেটা কিন্তু খুব বেশি মানে মানে এক্সপেন্সিভ একটা ব্যাপার। নেক্সট হচ্ছে রিপ্রেজেন্টেশন হাই স্পেশাল ভ্যারিয়েবিলিটি ইজ ডিফিকাল্ট। আমরা যেমন দেখছিলাম রাস্টারের ক্ষেত্রে স্পেশাল ভ্যারিয়েবিলিটি আমরা দেখতে পাচ্ছিলাম, ভেক্টরের ক্ষেত্রে ভ্যারিয়েবিলিটি আমরা দেখতে পাই না। রাস্টারের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম, রাস্টারের ক্ষেত্রে একটা গ্রিড বা সেলের মাধ্যমে দেখছিলাম, রাস্টারের ক্ষেত্রে আমরা বিভিন্ন গ্রিড বা সেলের মাধ্যমে দেখছিলাম। কীরকম দেখেছিলাম রাস্টারের ক্ষেত্রে, রাস্টারের ক্ষেত্রে আমরা একটা গ্রিড বা সেলের মাধ্যমে জিনিসগুলোকে দেখছিলাম। তো ন্যাচারালি আমরা স্পেশাল ভ্যারিয়েবিলিটি দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে, ন্যাচারালি আমরা একটা স্পেশাল ভ্যারিয়েবিলিটি দেখতে পাচ্ছিলাম। ধরো এটার মধ্যে সেটেলমেন্ট রয়েছে, তাহলে সেটেলমেন্ট ধরো এরকমভাবে ছড়িয়ে রয়েছে সেটেলমেন্ট, ঠিক আছে, ধরো এরকমভাবে ছড়িয়ে সেটেলমেন্ট রয়েছে। তো এই হচ্ছে তোমার, তো এই হচ্ছে তোমার কি গেল, এই হচ্ছে তোমার সেটেলমেন্ট ধরো রয়েছে, ঠিক আছে। এটা গেল কিসের, রাস্টার ডেটা, যেখানে তুমি স্পেশাল ভ্যারিয়েবিলিটি দেখতে পাচ্ছ। ভ্যারিয়েবিলিটি মানে কতটা ভ্যারিয়েবল হচ্ছে, ঠিক আছে। বা তুমি ধরো দেখলে 1990 সালের এরকম একটা রাস্টার ডেটা সেটেলমেন্ট দেখলে, সিমিলার ম্যাপ তুমি যদি একটা
20 সালের বা 21 সালের ধরো রাস্টার ডেটা সেটেলমেন্টের ম্যাপ দেখলে, তাহলে কি হবে, সেটেলমেন্টটা আরও বেশি স্প্রেড করে যাবে, তাই তো। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, তুমি একটা স্পেসিফিক এরিয়াকে দেখছো, এর আবার তুমি টাইমের চেঞ্জ যদি করো সেটা কিন্তু সম্ভব না। ভেক্টর ডেটার ক্ষেত্রে তোমরা কি করো, প্রেজেন্ট টাইমটাকে দেখো, প্রেজেন্টে যে ম্যাপটা রয়েছে তাকে ডিজিটাইজ করে, ভেক্টর ডেটার ক্ষেত্রে তোমরা কি করো, প্রেজেন্টে যে ম্যাপটা রয়েছে তাকে ডিজিটাইজ করো এবং ডিজিটাইজ করে তার যে শেপটা সেটা তুমি তুলে ধরো। কিন্তু রাস্টারের ক্ষেত্রে কি হয়, ধরো সেটেলমেন্ট বা ভেজিটেশন সেগুলো কতটা চেঞ্জ হচ্ছে, মানে আগে কতটা ছিল এখন কতটা বেড়েছে বা কমেছে, এই যে স্পেশাল ভ্যারিয়েবিলিটি, এটা কিন্তু তুমি কিসের মাধ্যমে দেখতে পাবে, এটা কিন্তু তুমি একমাত্র রাস্টারের মাধ্যমে দেখতে পাবে। ভেক্টরের মাধ্যমে স্পেশাল ভ্যারিয়েবিলিটি দেখা যায় না। নট অ্যাপ্রোপ্রিয়েট টু রিপ্রেজেন্ট কন্টিনিউয়াস ডেটা, আগের দিন যেমন বলছিলাম কন্টিনিউয়াস ডেটা কিন্তু রাস্টারের ক্ষেত্রে দেখা যায়, ভেক্টরের ক্ষেত্রে ডিসক্রিট ডেটা দেখানো যায়। কারণ এখানে তুমি দেখছো যে একটা কন্টিনিউয়াস সিরিজ তুমি এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে। ভেক্টরের ক্ষেত্রে কি হচ্ছে, এই একটা এরিয়া আবার একটা এরিয়া আবার একটা এরিয়া, তো ডিসক্রিট হয়ে যায়, ব্যাপারটা কন্টিনিউয়াস কিন্তু থাকে না। নট কম্পেটেবল উইথ রিমোট সেন্স এনার্জি, আমি আগেই বলেছি এই যে রিমোট সেন্সিং যে ডেটাগুলো তুমি ডাউনলোড করো, ম্যাপটা এই যে ল্যান্ডস্যাটের ম্যাপ বা লিস্ট্রি ম্যাপ, এইগুলো সবই কিন্তু রাস্টার ফরম্যাটে থাকে। তুমি যদি জিএসের মধ্যে এগুলোকে ঢোকাতে যাবে তখন বলবে ওপেন রাস্টার ফাইল বলে এরকম অপশান থাকে না, তো সেখান থেকে তোমাকে ঢোকাতে হবে, তুমি ভেক্টর কিন্তু পারবে না। তো ভেক্টর দিয়ে কি করতে পারবে, তুমি টোপোশিটের কোনো ডেটা, টোপোশিট ধরো তুমি একটা কাজ করলে, তোমার কাছে ধরো একটা আমি তোমাকে টোপোশিট দিলাম স্ক্যান করে, তুমি কম্পিউটার ধরো তোমাকে আমি একটা টোপোশিট দিলাম স্ক্যান করে, তুমি সেটাকে অ্যাজ এ রাস্টার হিসেবে ঢোকানোর পর সেখানে যে রিভার রয়েছে, সেটেলমেন্ট রয়েছে, ভেজিটেশন রয়েছে, ওগুলোকে ডিজিটাইজ করলে, এক একটা করে ডিজিটাইজ করে তার এক একটা সেভ ফাইল বানিয়ে এসএইচপি। এবার ওই ফাইলটাকে যদি তুমি খুলতে যাও তখন সেটা অ্যাজ এ ভেক্টর ফাইল হবে। পুরো টোপোশিটটা যেটা তুমি স্ক্যান করে ঢোকালে সেটা কিন্তু অ্যাজ এ রাস্টার ফরম্যাটেই রয়েছে। এইবার সেটাকে যখন তুমি ডিজিটাইজ করে সেখান থাকার বিভিন্ন ফিচার্সগুলোকে তুমি আলাদা আলাদা করে শেপ ফাইলে বানিয়ে নিচ্ছ, তখন সেটা পরিণত হচ্ছে এসএইচপি ফাইল বা ভেক্টর ফাইলে, ঠিক আছে। ওই জন্য ভেক্টর ফাইল টোপোশিটের ডেটা দেখানোর জন্য ইউজফুল হয়, রাস্টার ফাইলের মাধ্যমে আমরা রিমোট সেন্সিং রিলেটেড ডেটা দেখানোতে ইউজ করতে পারি, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। নেক্সট হচ্ছে যেটা আমরা পড়বো পিউপিল। পিউপিল বলতে আমি বলেছিলাম যে তোমাদের আগে জিআইএস পড়ানোর সময় যে কি কি কম্পোনেন্ট হতে পারে, আমি তোমাদের জিআইএস পড়ানোর সময় বলেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ছিল হার্ডওয়্যার, একটা সফটওয়্যার, একটা ডেটা, পিউপিল আর মেথড। এই পিউপিল এবার আমরা পড়বো, মানুষ কীভাবে জিআইএস এর ক্ষেত্রে সাহায্য করছে। আচ্ছা একটা কথা বলে রাখি তোমাদের, এই রাস্টার ডেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কোশ্চেন আসবে ম্যাক্সিমাম। আর একটা হচ্ছে ভেক্টর ডেটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভেরি 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 ইম্পর্টেন্ট, দেখবে তোমরা প্রিভিয়াস ইয়ারে অর্ধেক কোশ্চেন এখান থেকেই আছে। রাস্টার ডেটা, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অ্যাডভান্টেজ অফ রাস্টার ডেটা ফরম্যাট, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ রাস্টার ডেটা মডেল, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য অ্যাডভান্টেজ অফ ভেক্টর ডেটা মডেল, হুইচ অফ দ্য ফলোইং আর নট দ্য অ্যাডভান্টেজ অফ ভেক্টর ডেটা মডেল, এইগুলো থেকেই কোশ্চেন কিন্তু ম্যাক্সিমাম দেয়, ঠিক আছে। এবার যেটা হচ্ছে পিউপিল, তাহলে কীভাবে বিষয়টা আমরা দেখবো, পিউপিলের ক্ষেত্রে কীভাবে দেখবো বলছে, পিউপিল আর ইউজার অফ গ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। আচ্ছা তোমাদের কিন্তু আমি আগেও বলেছি এখনও বলেছি, জিআইএস এর ফুল ফর্মটা কিন্তু তোমরা ঠিক করবে। তোমরা এখনও কিন্তু অনেকেই বলো জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, একেবারেই নয়। জিআইএস এর ফুল ফর্ম কিন্তু জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এই যে আমি আগেই লিখে দিয়েছি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা কিন্তু ঠিক করবে। অনেকেই এখনও বলে থাকে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন, গ্রাফিক্যাল নয়, কথাটা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, ঠিক আছে। তো পিউপিল কি বলছে, পিউপিল আর ইউজার অফ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, মানুষ হচ্ছে এই জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেমকে কী করে ইউজ করে, দে রান দ্য জিআইএস সফটওয়্যার, মানুষ ছাড়া কিন্তু জিআইএস সফটওয়্যার রান করাতে কেউ পারবে না। সো হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার হ্যাভ সিন ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট হুইচ মেড পিউপিল ইজি টু রান দ্য জিআইএস সফটওয়্যার। তোমাদের আগে আমি বলে দিই যে সফটওয়্যারের কিন্তু তিনটে ভাগ হয়, একটা ফ্রিওয়্যার সফটওয়্যার, একটা হচ্ছে শেয়ারওয়্যার সফটওয়্যার, একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। এটা একটু বলে দিই, এটা তো পেপার 1-এও তোমাদের কাজে লেগে যেতে পারে। একটা হচ্ছে ফ্রিওয়্যার সফটওয়্যার, একটা হচ্ছে ফ্রিওয়্যার সফটওয়্যার, আর একটা হচ্ছে শেয়ারওয়্যার সফটওয়্যার, আর একটা হয় ওপেন সোর্স সফটওয়্যার, এটা সবাই নোট করে রাখবে। একটা হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে। 3 ধরনের সফটওয়্যার তুমি দেখতে পাবে। একটা ফ্রিওয়্যার সফটওয়্যার মানে হচ্ছে যে সফটওয়্যারটা তুমি ইজিলি ইন্টারনেটে যাও, ডাউনলোড করো এবং ফ্রিতে ইউজ করতে পারো, কোনো তার জন্য টাকা পয়সা কিচ্ছু দিতে হয় না, তাহলে এটা গেল ফ্রিওয়্যার সফটওয়্যার। আর শেয়ারওয়্যার সফটওয়্যার কি, ধরো একটা নির্দিষ্ট সময়ের জন্য তুমি ফ্রিতে ইউজ করতে পারবে ট্রায়াল হিসাবে, ধরো 1 মাস কি 2 মাস, তারপরে তোমাকে ওটা কী করতে হবে, টাকা দিতে হবে, পেইড করতে হবে, নাহলে কিন্তু তুমি আর সেটাকে ইউজ করতে পারবে না। গেল এটা শেয়ারওয়্যার সফটওয়্যার। আর ওপেন সোর্স সফটওয়্যার মানে তুমি ওটাকে ফ্রিতে ডাউনলোড তো করতে পারবে, ইউজ করতে পারবে, শুধু তাই নয়
তুমি সেই সফটওয়্যারের মধ্যে চাইলে নিজে থেকে, তুমি যদি একজন সফটওয়্যার ডেভেলপার হও, সেই সফটওয়্যারের মধ্যে তুমি যদি চাও কিছু চেঞ্জ করতে, মানে কোনো একটা প্রোগ্রামিংকে চেঞ্জ করতে চাও বা নতুন করে কোনো কিছু অ্যাড করতে চাও, সেটাও কিন্তু তুমি পারবে ওপেন সোর্স সফটওয়্যার প্রোগ্রামিংয়ে। তাহলে এবার তুমি আমাকে বলো যে জিআইএস যে সফটওয়্যার, সেটা কী ধরনের সফটওয়্যার হবে? জিআইএস সেটা ওপেন সোর্স সফটওয়্যার হবে নাকি ফ্রিওয়্যার সফটওয়্যার হবে, কোনটা হবে? কমেন্ট করে বলো। জিআইএস ফ্রি, নিশ্চয়ই তোমরা জানো শেয়ারওয়্যার হয় না, কারণ জিএস এর জন্য কোনো টাকা আমাকে দিতে লাগে না, ঠিক আছে? যেগুলো অটোক্যাড হতে পারে বা ধরো তোমার ArcGIS হতে পারে, ওগুলো শেয়ারওয়্যার সফটওয়্যার হয়। কিন্তু QGIS কোনটা হবে, ফ্রিওয়্যার না ওপেন সোর্স? জিএস কোনটা হবে, ফ্রিওয়্যার না ওপেন সোর্স? গুড, জিএস হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, কারণ জিএস এর মধ্যে তুমি দেখবে, জিএস এর মধ্যে কি থাকে, একটা প্লাগইন বলে একটা সফটওয়্যার থাকে, প্লাগইন, ঠিক আছে? প্লাগইন মানে কি, সেখানে তুমি দেখবে বিভিন্ন প্রোগ্রামিং বা বিভিন্ন তুমি দেখতে পাবে, ঠিক আছে? তো ন্যাচারালি কি হয়, তুমি চাইলে, তুমি যদি এখন অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার হয়ে যাও, তুমি একটা নির্দিষ্ট কোনো প্লাগইন বানিয়ে তুমি কিন্তু জিএস এর মধ্যে, QGIS এর মধ্যে, জিএস না QGIS এর মধ্যে তুমি কিন্তু সেটাকে প্রোগ্রামিং করতে পারো বা সেটাকে ইনপুট করতে পারো, ঠিক আছে? সেই জন্য QGIS হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, মনে পড়লো, 10th মেতে আমাদের ফুল লেন্থ মক টেস্ট আছে 10 to 12, মানে যে কোনো একদিন তুমি দিতে পারবে, দুদিন ধরে চলবে না এটা, মানে 10 থেকে 12 তারিখ অবধি লিঙ্কটা অ্যাক্টিভেট থাকবে, তোমরা টেলিগ্রামে লিঙ্ক পাবে, টেলিগ্রামে, এটা জানো নিশ্চয়ই। 10 থেকে 10th মে টু 12 মে পুরো 3 ঘন্টা, 3 আওয়ার্স এক্সাম, পুরো 3 আওয়ার্স এক্সাম, পেপার 1, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 দুটোই থাকবে, পেপার 1ও থাকবে, এবং পেপার 2ও থাকবে, ঠিক আছে? দুটোই থাকবে। তোমরা যত করে পারবে এটাকে শেয়ার করো, যত করে পারবে এটাকে শেয়ার করো, কারণ যত ম্যাক্সিমাম লোকজন পরীক্ষা দেবে, যদি তুমি দেখো এরকম পরীক্ষা দিচ্ছে 1000, 1K যদি পরীক্ষা দেয়, তাহলে তুমি নিজের র্যাঙ্কটা, তাদের 1000-এর মধ্যে নিজের র্যাঙ্কটাকে বুঝতে পারবে যে আমি কোন পজিশনে রয়েছি। তাহলে পরীক্ষার আগে আরও যে সময়টা পাচ্ছ, সেখানে তুমি নিজেকে আরও গুছিয়ে নেওয়ার সময় পাবে। যদি 2000 পরীক্ষাতে তুমি, আর তোমার ক্ষেত্রে আরও সুবিধা যে তুমি কোন র্যাঙ্কে আছো জানতে পারবে। যদি 10 জন পরীক্ষা দেয়, তাহলে তুমি কিছুই বুঝতে পারবে না যে তুমি কোন জায়গায় রয়েছো। তো ন্যাচারালি চেষ্টা করো ম্যাক্সিমাম লোককে এটা শেয়ার করার, টেলিগ্রাম গ্রুপে জড়ানো, যাতে যত লোক বেশি পরীক্ষা দেবে, তত তুমি অ্যাটলিস্ট যদি 10-12 তারিখ, 13 তারিখ, 14 তারিখের মধ্যে তুমি তোমার পজিশনটা জেনে যাও, তারপরেও তোমার কাছে 1 মাস পড়ে থাকবে, তারপরেও, কারণ 18 তারিখ এক্সাম, তো ন্যাচারালি তোমার কাছে তারপরেও 1 মাস পড়ে থাকবে নিজেকে আরও বেশি কোন কোন জায়গায় খামতি রয়েছে সেগুলোকে ইমপ্রুভ করার। তো যত বেশি, এই জন্যই পরীক্ষার টাইমটা ওখানে রাখা হয়েছে, কারণ যত বেশি লোক এক্সাম দেবে, তো তত কী হবে, তুমি তোমার র্যাঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে? তো নেক্সট কি বলছে, পিপল আর ইউজার অফ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটা তো গেল ব্যাপারটা। নেক্সট হচ্ছে অলসো কম্পিউটার আর অ্যাফোর্ডেবল, সো পিপল আর ইউজিং দ্য জিআইএস টাস্ক, মানুষ কী করছে, জিআইএস টাস্ককে ইউজ করছে, ঠিক আছে? সো ট্রিমেন্ডাস গ্রোথ অফ জিআইএস টেকনোলজি ইন দ্য আর্লি 1990s, তোমরা সবাই জানো যে আমি ইকোনমিক জিওগ্রাফিতে পড়েছি, এই 1990s কী এসেছিলো, এলপিজি, মানে লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, ঠিক আছে? তো এই কনসেপ্টটা যখন এসেছিলো, তোমরা কেউ বলতে পারবে এলপিজি যখন কনসেপ্টটা এসেছিলো, আমাদের ফিনান্স মিনিস্টারের নাম কী ছিল? দেখি কেউ বলতে পারে, কে পড়েছে দেখি। এলপিজি যখন এসছে, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, যেটাকে নিউ লিবারালিজম বলতে পারি আমরা, নিউ লিবারালিজম বা নিউ ইকোনমিক কনসেপ্ট যেটাকে বলে, সেই সময় ফিনান্স মিনিস্টার কে ছিলেন? সেই সময় ফিনান্স মিনিস্টার কে ছিলেন? আমার পিডিএফে কিন্তু লেখা আছে, বলো দেখি, কেউ বলতে পারো কিনা, দেখি কে বলতে পারো। রাইট, মৃত্তিকা ঠিক বলেছে, মনমোহন সিং, ঠিক আছে? মনমোহন সিং সেই সময় আমাদের ফিনান্স মিনিস্টার ছিল। আর কার গভর্নমেন্ট ছিল?
গভর্নমেন্টটা কার ছিল? ফিনান্স মিনিস্টার তো আমাদের ছিল মনমোহন সিং। আর গভর্নমেন্ট কার ছিল? হ্যাঁ, নরসিমা রাও। ঠিক বলেছে। তাহলে ছেলে মেয়ে পড়াশোনা করছে অল্প অল্প। ঠিক আছে, ইকোনমিক জিওগ্রাফিটাও দেখে নেবে, ওখান থেকে কিন্তু প্রচুর ডিস্ট্রিবিউশন, আয়রন কোল যেগুলো পড়িয়েছো সেগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন থেকে খুব কোশ্চেন আসে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে যেটা তোমরা দেখো যে 1990s থেকে কি হচ্ছে, জিআইএস এর হচ্ছে ট্রিমেন্ডাস গ্রোথ হতে শুরু করেছে। ট্রিমেন্ডাস গ্রোথ অফ দ্য জিএস টেকনোলজি ইন দ্য আর্লি 1990s। হ্যাঁ, মনমোহন সিং সেই সময় ফিনান্স মিনিস্টার ছিল, আর নরসিমা রাও হচ্ছে সেই সময় গভর্নমেন্ট ছিল। ঠিক আছে, প্রাইম মিনিস্টার ছিল। The tremendous growth of the GIS technology in the early 1990s has led to the increased attention on the user aspects of human factor in GIS development. Based on the information needs and the way they interact with the system, GIS users are classified as the viewer, general users and GIS specialist. তাহলে তিনটে ভাগে আমরা ভাগ করতে পারি, একটা ভিউয়ার্স হয়, একটা জেনারেল ইউজার্স হয়, আর একটা হচ্ছে জিআইএস স্পেশালিস্ট হয়। তাহলে আমরা এই যে তোমরা দেখছো যে পিউপিলকে কিন্তু জিআইএস স্পেশাল দিক থেকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, যারা অনলি ভিউয়ার্স হয়, আর যারা জেনারেল ইউজ করে, জেনারেল পারপাসে ইউজ করে, তারপর জিআইএস স্পেশালিস্ট হয়। এবার আমি তিনটে পড়িয়ে দিই, তারপর বলবে তোমরা যে জিআইএস ইউজ করেছো তোমরা এই তিনটের মধ্যে কোনটায় পড়ো। ভিউয়ার্স মানে হচ্ছে পিপল হু ব্রাউজ জিওগ্রাফিক্যাল ডেটাবেস ফর দ্য রেফারেন্সিয়াল ইনফরমেশন আর কল দ্য ভিউয়ার্স। Viewers are the users who primary requirement to easily access geographical information using the system. In general, they are not involved in the design and development of GIS. মানে ভিউয়ার্স মানে হচ্ছে তারা যারা ডেভেলপমেন্টের সাথে কিন্তু কোনো রকম যুক্ত নয়। ঠিক আছে, যে তারা কি করে, জাস্ট কোনো ডেটা নিয়ে এলো, সেই ডেটাকে জিআইএস প্ল্যাটফর্মে ঢোকালো, ঢুকে সেখান থেকে যদি কোনো রকম কোনো ইনফরমেশন বা কোনো অ্যানালিসিস দরকার হয় সেটা করলো, কিন্তু কোনো রকম জিআইএস প্রোগ্রামকে ডেভেলপ করা বা সেখানে প্রোগ্রামিং করা এইসবের সাথে তারা যুক্ত নয়। GIS users কি বলছে, পিপল হু ইউজ GIS ফর জেনারেল পারপাস সাচ অ্যাজ বিজনেস, প্রফেশনাল, সার্ভিস, ডিসিশন মেকিং প্রসেস আর কল জেনারেল ইউজার্স। তাহলে ভিউয়ার্স হচ্ছে সে যে কেউ হতে পারে, এডুকেশন পারপাসেও করতে পারে, বা ধর কোনো রিসার্চ পারপাসে করতে পারে, বা যে কোনো পারপাসে হয়। আর জেনারেল ইউজার্স হচ্ছে যারা ম্যাক্সিমাম ইকোনমিক সেক্টরের জন্য করে, ধর বিজনেস, প্রফেশনাল সার্ভিস, ডিসিশন মেকিং এইগুলোর জন্য যদি করা হয় তখন তাকে বলে জেনারেল ইউজার্স। আর জিআইএস স্পেশালিস্ট যারা হচ্ছে সফটওয়্যার ডেভেলপার। দে আর দ্যাট পিপল হু প্ল্যান অ্যান্ড ডেভেলপ জিআইএস সফটওয়্যার। এই যে আমাদের এখানে অনেক স্যার ম্যাডামরা রয়েছে যারা বলে থাকেন আমরা জিআইএস স্পেশালিস্ট, কিন্তু তারা প্রোগ্রামিং করতে জানে না, পাইথন জানে না, জাভা জানে না, যারা C++ প্রোগ্রামিং জানে না, মানে যারা জিআইএস সফটওয়্যার, তাদের যদি বলা হয় জিআইএস একটা নতুন করে কোনো একটা প্লাগিং বানাতে, তারা পারবে না, কিন্তু নিজেকে বলে জিআইএস স্পেশালিস্ট। তারা জিআইএস স্পেশালিস্ট নয়, তারা জাস্ট জিআইএস ইউজার হতে পারে অথবা ভিউয়ার্স হতে পারে। কিন্তু জিআইএস স্পেশালিস্ট তারা কারা, যারা ধরো মানে প্রোগ্রামিং জানে, ঠিক আছে, যারা আইআইটি লোকজন যারা সফটওয়্যার ডেভেলপ করে, সফটওয়্যার ডেভেলপার, জিআইএস সফটওয়্যার ডেভেলপার যারা, তাদেরকে বলে জিআইএস স্পেশালিস্ট। দিস গ্রুপ ইনক্লুডস জিআইএস ম্যানেজার্স, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশনস, জিআইএস অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট, সিস্টেম অ্যানালিস্ট অ্যান্ড প্রোগ্রামার্স। মোদ্দা কথা যারা সফটওয়্যার ডেভেলপ করে, ডেভেলপার যারা, তাদেরকে জিআইএস স্পেশালিস্ট বলা হয়। এবার বলো তোমরা যারা যারা ইউজ করেছো জিআইএস, তারা কোনটার মধ্যে পড়ো? ভিউয়ার্সের মধ্যে পড়ো, জেনারেল ইউজার্সের মধ্যে পড়ো, না জিআইএস স্পেশালিস্টের মধ্যে পড়ো? কোনটার মধ্যে পড়তে পারো? কোনটার মধ্যে পড়বে? নেক্সট হচ্ছে মেথড। মেথড কি বলছি, ইন অ্যান অর্গানাইজেশন জিআইএস অপারেট সাকসেসফুলি অ্যাকর্ডিং টু দ্য ওয়েল ডিজাইন ইমপ্লিমেন্টেশনস অফ দ্য প্ল্যানস অ্যান্ড রুলস। বিভিন্ন প্ল্যান আর রুলগুলোকে ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্টেশন করার প্রসেসটাই হচ্ছে মেথড। বেসিক্যালি প্ল্যানস অ্যান্ড রুলস ইনক্লুড দ্য মডেলস অ্যান্ড অপারেটিং প্র্যাকটিসেস হুইচ আর ইউনিক টু ইচ অর্গানাইজেশন। In many organizations, GIS is not optimally used in spite of costly hardware. ইশিকা বলছে ভিউয়ার্সও হতে পারে, বা তোমরা এটাও বলতে পারো যে তোমরা অ্যাজ এও হতে পারো, তোমার জেনারেল ইউজার্সও হতে পারো। ঠিক আছে, কারণ তোমরা জিএস নিয়ে তোমরা হয়তো যে সমস্ত বার পাই কোরোপ্লে যেসব বানাও, তার ভিত্তিতে তোমাদের কোনো প্ল্যানিং ফ্যানিং তো তোমরা করতে পারো, এরকমও তো ব্যাপার হয়। তো ভিউয়ার্সও হতে পারে, যে বা জেনারেল পারপাসও কিন্তু হতে পারে, কিন্তু জিএস স্পেশালিস্ট কোনোভাবেই বলা যাবে না যদি যতক্ষণ না তোমরা প্রোগ্রামিং জানছো। ঠিক আছে, তো মেথড মানেটা কি হচ্ছে? মেথড হচ্ছে তুমি ধরো কোনো একটা জায়গায় ম্যাপ বানালে, সেই ম্যাপটা বানানোর পর তুমি কি করলে, সেই ম্যাপটা বানানোর পর সেখানে ধরো বার পাই কোরোপ্লে এসব দিয়ে তুমি রিপ্রেজেন্ট করলে সেই জায়গাটা। এবার যে ফিচার্সে রিপ্রেজেন্ট করলে দেখলে কোনো একটা জায়গায়
সেখানে ধরো সেক্স রেশিও কম আছে কোনো কোনো স্টেটে, তা সেই জায়গাকার সেক্স রেশিওকে ইমপ্রুভ করার জন্য বা লিটারেসি রেট কম আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য যে যে প্রসেস তুমি অ্যাপ্লাই করছো তাকে বলা থেকে মেথড। তাহলে জিএস তোমার কী করছে, প্ল্যানিংয়ের ক্ষেত্রে হেল্প করছে। নেক্সট হচ্ছে ডেটা ইনপুট, তাহলে কাকে বলছে, ডেটা ইনপুট বলছে ইট ক্যান বি ডান উইথ দ্য ইউজ অফ মেনি টুলস সাচ এস স্ক্যানার, মাউস, ডিজিটাইজার, প্রসেস অ্যান্ড স্প্রেডশিট। তোমরা নিশ্চয়ই জানো যারা যারা জিআইএস ইউজ করেছো যে জিআইএসের মধ্যে ডেটাকে ঢোকানো হয় স্ক্যানারের মাধ্যমে, তুমি ধরো ম্যাপকে স্ক্যান করে ঢোকাতে পারো, মাউস আর ডিজিটাইজার অপশান দিয়ে ওই যে তোমরা টিক 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 করে যে ডিজিটাইজ করো, এগুলো দিয়ে কী হয় ডেটাকে ইনপুট করা হয়। ডেটা স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট অফ জিওস্পেশাল ডেটা ইজ প্রোগ্রাম ইউজিং জিআইএস সফটওয়্যার। Location linkage topology and attributes of geographic elements are structured and well organized in an attribute database management। মানে ডেটাকে কী করা হয়, ইনপুট করা হচ্ছে, সেখানে ডেটাকে স্টোরেজ করা হয় এবং ডেটাকে ম্যানেজমেন্ট করাও কিন্তু জিআইএসের মধ্যে হয়। নেক্সট হচ্ছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ট্রান্সফরমেশন। কী বলছে, ডেটা অ্যানালিসিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ জিআইএস অ্যাপ্লাইড টু ডেটা ইন অর্ডার টু অ্যাচিভ অ্যান্সার্স টু কোশ্চেন্স আস্কড টু জিআইএস। ঠিক আছে, ধরো জিআইএস তোমাকে ধরো ইন অর্ডার টু অ্যাচিভ অ্যান্সার্স টু কোশ্চেন আস্কড টু জিআইএস, ধরো জিআইএসের মাধ্যমে তুমি যে প্রোগ্রামটা পেলে, ধরো কোনো একটা জায়গাতে তোমাকে ধরো বলা হলো যে কোনো একটা, তুমি ধরো রিজিওনাল প্ল্যানার, তোমাকে ধরো বলা হলো যে এই জায়গাকার লিটারেসি রেট কীরকম আছে বা সেক্স রেশিও কীরকম আছে। তুমি যদি জিআইএসের মাধ্যমে সেখানকার একটা ম্যাপ বানাও, লিটারেসি রেটের ম্যাপ বা সেক্স রেশিওর ম্যাপ, তাহলে তুমি সেই প্রশ্নটার উত্তর দিতে সক্ষম হবে যে সেই জায়গায় কোথায় কতটা কীরকম লেভেলের মানে সেখানে লিটারেসি রেট রয়েছে বা সেক্স রেশিও রয়েছে। তো ন্যাচারালি সেইটা কিন্তু জিআইএসের মাধ্যমে তোমাকে প্ল্যানিং করতে সাহায্য করছে। প্লাস তোমরা যে ওই ল্যাট লং বা ওই এই সমস্ত যে দিয়ে তোমরা যে ডেটাকে আউটপুট করো, যে থাকে না তোমাদের একটা সমস্ত ম্যাপটা বানানোর পর তোমাদের অ্যাট্রিবিউট টেবিল না, ওটা কী যেন একটা বলে, যেখানে ল্যাট লং দাও, হেডিং দাও, নর্থ লাইন বসাও, ঠিক আছে, ওই যে প্রসেসটা যেখানে তুমি ম্যাপটাকে আর কি সাজাও, সেটাকে ডেটা আউটপুট বলা হয়। পরীক্ষায় তোমাদের এরকমভাবে দিতে পারে যে জিআইএসের কাজ কী, ঠিক আছে, এখানে এই অপশানগুলো দিয়ে দেবে, তোমাদের জাস্ট এই অপশানগুলো শর্ট নোট করে রাখো। জিআইএসের কাজ কি, এই অপশানগুলো তোমরা শর্ট নোট করে রাখো। ঠিক আছে, জিআইএসের কাজ হচ্ছে প্রথমত কি, ডেটার ইনপুট করা, ডেটাকে স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট করা, তারপর হচ্ছে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ট্রান্সফরমেশন আর ডেটার আউটপুট। এইগুলো কিন্তু মেন পয়েন্টগুলো তোমরা মানে নোট করে রাখো, রানিং নোট করে রাখো, যেটা তোমাদের রিভিশনের সময় হেল্প করবে। ডেটা ইনপুট, ডেটা স্টোরেজ অ্যান্ড ম্যানেজমেন্ট, ডেটা অ্যানালিসিস অ্যান্ড ট্রান্সফরমেশন, ডেটা আউটপুট। ঠিক আছে, এই কাজগুলো হচ্ছে মানে জিআইএসের কাজ। নেক্সট হচ্ছে ডিবিএমএস আমরা পড়বো। ডিবিএমএস হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস কী বলছে, জাস্ট ছোট্ট করে তোমাদের যদি বোঝাই, ডিবিএমএস হচ্ছে এমন একটা সফটওয়্যার প্যাকেজ যেটা কী করে, ডিজাইন টু ফেসিলিটেট ক্রিয়েশন অ্যান্ড মেনটেনেন্স টু কম্পিউটারাইজ ডেটাবেস ইজ কল্ড এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর ডিবিএমএস। তাহলে ডিবিএমএস কাকে বলে বা ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাকে বলে? ডিবিএমএস হচ্ছে এমন একটা সফটওয়্যার প্যাকেজ ডিজাইন টু ফেসিলিটেট ক্রিয়েশন অ্যান্ড মেনটেন্স অফ কম্পিউটারাইজ ডেটাবেস ইজ কল্ড এ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ডিবিএমএস হচ্ছে তোমার যদি কম্পিউটারের মধ্যে ডিবিএমএস যে সফটওয়্যারটা থাকবে, সে তোমার কম্পিউটারের মধ্যে যে ডেটাগুলো রয়েছে, শুধু জিআইএসের ডেটা নয়, যে কোনো ডেটা, সেই ডেটাগুলোকে মেনটেন করা, সেগুলো যাতে করাপ্ট না হয়ে যায়, সেগুলোকে তার প্রাইভেসি মেনটেন করা, সেগুলো যেন ঠিকঠাকভাবে ঠিক জায়গায় স্টোর থাকে, আপডেট করা, এইগুলোর কাজ হচ্ছে ডিবিএমএসের কাজ। দ্য ফান্ডামেন্টাল অবজেক্টিভ অফ ডিবিএমএস ইজ টু মেক ডেটা কুইকলি অ্যাভেলেবল টু মাল্টিটিউড ইউজার্স। বিভিন্ন ইউজার্সের কাছে কী হচ্ছে, ডিবিএমএস এর মাধ্যমে আমরা ডেটাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবো, মানে ডেটাকে আমরা খুব তাড়াতাড়ি রিচ করতে পারবো। ধরো তোমার কাছে অনেক ডেটা রয়েছে, তুমি যে পার্টিকুলার ডেটাটা তুমি চাইছো সেই ডেটাটা কিন্তু তুমি পেতে পারো ডিবিএমএস এর মাধ্যমে। নেক্সট হচ্ছে প্রোটেক্টিং দ্য এক্সিস্টেন্স অফ দ্য ডেটাবেস এগেন্স্ট ডিলিটেশন অ্যান্ড করাপশন। তাই ডেটাকে তুমি হচ্ছে ডিলিট এবং করাপশনের হাত থেকে রক্ষা করতে পারো, 1 নম্বর। 2 নম্বর কী বলছে, মেনটেনিং দ্য কোয়ালিটি অফ দ্য ডেটাবেস অফ ফেসিলিটেট দ্য অ্যাডিশন রিমুভাল অফ আপডেটিং। মানে তুমি চাইলে ডেটার মধ্যে নতুন কিছু অ্যাড করতে পারো, পুরনো কোনো কিছু রিমুভ করতে পারো, আবার নতুন করে কোনো কিছুকে আপডেটও করতে পারো। নেক্সট হচ্ছে ইনস্টোরিং দ্য প্রাইভেসি অফ দ্য ডেটাবেস। ডেটার যে প্রাইভেসি, তোমার যে প্রাইভেট ডেটা, সেটা যেন অন্য কেউ নিয়ে না নিতে পারে, সেটাও কিন্তু ম্যানেজ করা হয় তোমার ডিবিএমএস এর মাধ্যমে। ঠিক আছে, চলো তো আজকে আমরা শুরু করি। জিআইএস এই অবধি হয়েছে। জিআইএস বোঝা গেছে সবাইকে? ইয়েস অর নো? একবার কনফার্ম করো জিআইএস বুঝতে পেরেছো কিনা। জিএস বুঝতে পেরেছো কিনা একবার জাস্ট কনফার্ম করো সবাই। জিএসে আমরা যেগুলো পড়লাম, রাস্টার ডেটা, ভেক্টর ডেটা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া রাস্টার ভেক্টর কাকে বলে এইগুলো তোমাদের একটু জেনে রাখতে হবে। আর জিএসের কাজগুলো কী কী সেগুলো জানবে, আর ডিবিএমএসটা পড়বে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো নেক্সট হচ্ছে আমরা পড়বো যেটা জিএনএসএস।
আচ্ছা ইশিকাকে আমি বলে রাখছি, ইশিকা যেহেতু তুমি ক্যালকাটা ইউনিভার্সিটিতেই আছো পোস্ট গ্রাজুয়েশনে, তো তোমার যেহেতু সেকেন্ড সেমিস্টার, তো তোমার এখন বোধহয় জিআইএস আর রিমোট সেন্সিং বোধহয় তোমাদের এবার আছে। তো তোমাদের রিমোট সেন্সিং আর জিআইএসের জন্য আমি যে পিডিএফ প্রোভাইড করছি এইটাই পড়ো, আর এক্সট্রা কোনো বই বা কোনো নোট, কারুর কোনো নোট বা কিচ্ছু পড়তে হবে না। এখানে যা দিচ্ছি সেইটাই পড়ো, তোমার ওই মাস্টার ডিগ্রিটাও কভার হয়ে যাবে, প্যারালালি তোমার নেটের জন্য পড়াটাও হয়ে যাবে। বোঝা গেছে? ইয়েস অর নো ইশিকা? ওকে চলো, তো জিএনএসএস কি বলছে? জিএনএসএস হচ্ছে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম। এই যে আমরা যে নেভিগেট করি এখন, এই যে মানে ম্যাপ চালিয়ে আমরা যে এদিক ওদিক চলে যাই, বা কোথা থেকে কোনটা, কোথায় কোন লোকেশনটা রয়েছে কাউকে প্রয়োজন পড়ে না জিজ্ঞেস করার, এই পুরোটাই হচ্ছে নেভিগেশন সিস্টেম। তাহলে নেভিগেশন, আচ্ছা আমরা না সবসময় যে বলি জিপিএস জিপিএস, অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু জিএনএসএস। জিএনএসএস এর একটা একটা দেশের জিএনএসএস এর নাম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জিএনএসএস এর নাম হচ্ছে জিপিএস। তো জিপিএস কিন্তু টোটাল সিস্টেমটা নয়। অনেকেই হয়তো জিপিএস ইউজ করছে না, সে হয়তো ইউজ করছে অন্য কোনো প্ল্যাটফর্ম যে নেভিগেশনের জন্য, ঠিক আছে, অন্য কোনো প্ল্যাটফর্ম ইউজ করছে, হয়তো নাভিক ইউজ করছে, কথার কথা বলছি, তবুও সে বলবে আমি নেভিগেশনের জন্য, তুমি কি করছো, আমি জিপিএস ইউজ করছি। জিপিএস মানে ওই যে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে, যেমন টুথপেস্ট আমরা যখন এখন ইউজ করি, তো টুথপেস্টও একটা জাস্ট টোটাল সব কিছু মিলে টুথপেস্ট, তার একটা ব্র্যান্ড হচ্ছে কোলগেট, ঠিক আছে। তো তখন এখন না সবাই কলগেট, মানে সবাই টুথপেস্ট বলতে কলগেটটাই বোঝে, ঠিক আছে, মানে কলগেট ইকুয়ালস টু টুথপেস্ট, আর কোনো ব্র্যান্ড মানে ওইটাই অ্যাজ এ ইন্টিগ্রেটেড ব্র্যান্ড ধরে না হয়। তেমনি আমি বলি অনেকেই গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস ব্যাপারটা জানে না, কিন্তু জিপিএস কি সেটা বললে হয়তো বলে দেবে। তো এটাই আমি বলে রাখি, জিএনএসএস বিভিন্ন দেশের যে জিএনএসএস স্যাটেলাইটগুলো রয়েছে, মানে নেভিগেশন স্যাটেলাইটগুলো, সেগুলো এক একটা দেশে এক এক নাম। যেমন ভারতবর্ষে হচ্ছে নাভিক, ঠিক আছে, তো আমেরিকার তেমনি এই জিএনএসএস এর নাম হচ্ছে যেটা, সেটা হচ্ছে তোমার জিপিএস। তো সেটা কিন্তু, আর জিপিএসটা হচ্ছে গ্লোবাল। সারা কেন জিপিএস এত নাম? জিপিএসটা হচ্ছে গ্লোবাল, মানে পৃথিবীর যে কোনো দেশ কিন্তু জিপিএসকে ইউজ করতে পারে। কিন্তু নাভিক যেটা, সেটা রিজনাল, শুধু ইন্ডিয়াতেই কাজ করবে, অন্য দেশে কিন্তু কাজ করবে না। সেই জন্যই জিপিএসটা এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট বা মানুষজন ইউজ করে বেশি। আচ্ছা, গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস কি বলছে? A constellation of navigation satellite commonly known as global navigation satellite GNSS has made it possible to determine the three-dimensional position of the object on any part of the earth or in space. মানে GNSS এর প্রধান কাজ হচ্ছে আর্থ সারফেসে যেগুলো তুমি দেখতে পাচ্ছ সেইগুলোকে 3D মডেল বা 3 ডাইমেনশনাল পজিশনের মাধ্যমে সেগুলোকে দেখানো। জিএনএসএস এর প্রধান কাজই কিন্তু এটাই আমরা কিন্তু বুঝি না। জিএনএস কাউকে যদি বলা হয় জিএনএসএস এর প্রধান কাজ কি, লোকে বলবে কি ওই তো কোনো লোকেশন খুঁজে বার করা, কাউকে ট্র্যাক করা না। নেভিগেশন মানে হচ্ছে আর্থ সারফেসের যে ফিচার্সগুলো রয়েছে, ধরো আর্থ সারফেসে তুমি কোনো ফিচার্স, তোমরা যদি গুগল আর্থ খোলো, আচ্ছা আমি তোমাদেরকে দেখি একটু যদি দেখানো যায়। আচ্ছা দেখো, তো এইখানে যদি তুমি দেখতে চাও যে এইটা যেমন ধরো নেভিগেশন একটা স্যাটেলাইট, তাহলে এইটার যদি 3D ভিউ তুমি যদি দেখতে চাও, দেখো দিস ইজ কল দ্য 3D ভিউস। এই হচ্ছে নেভিগেশন স্যাটেলাইট। নেভিগেশন স্যাটেলাইটের প্রধান কাজটাই হচ্ছে যে তোমার কি করা, নেভিগেশনের স্যাটেলাইটের প্রধান কাজটাই হচ্ছে তোমার কোনো, এই যে দেখো,
তোমার হচ্ছে 3D ভিউটা দেওয়া। এই যে আর্থ সারফেসে যে 3D ভিউ, এটা কিন্তু তুমি তোমার নেভিগেশন স্যাটেলাইট ছাড়া কিন্তু এটা পারতে না, ঠিক আছে? এটা কিন্তু নর্মাল রিমোট সেন্সিং স্যাটেলাইট দিয়ে কিন্তু এটা সম্ভব নয়, ঠিক আছে? তো এইটাই হচ্ছে জিএনএসএস এর প্রধান ব্যাপার, যে আর্থ সারফেসের যে কোনো ফিচার্সকে কি করা হয়, আর্থ সারফেসের যে কোনো ফিচার্সকে হচ্ছে, এই যে আর্থ সারফেসের যে কোনো ফিচার্সকে তুমি অ্যাজ এ 3D মডেল হিসেবে দেখতে পারবে। এই যে দেখো, এই জায়গাটা কারোর চেনা আছে কলকাতায়? এটা কোথায়? এই জায়গাটা কলকাতায় যারা যারা থাকে এই জায়গাটা নিশ্চয়ই চেনার কথা। এই বাড়িঘর দেখো, চিনতে পারছো কিনা? এই জায়গাটা কোথায় দেখলাম? এই জায়গাটা হচ্ছে এনএফ রেলওয়ে অফিস, মানে লরেটোর কাছাকাছি, লরেটো কলেজ যেটা রয়েছে সেই লরেটোর কাছাকাছি, ঠিক আছে? যাই হোক, তো জিএনএসএস এর প্রধান কাজটাই হচ্ছে এইটা, যেখানে কি করা হয়, যেখানে তোমার আর্থ সারফেসের যে ফিচার্স রয়েছে সেটাকে কি করা হয়, সেটাকে তোমার 3 ডাইমেনশনাল করে দেখানো হয়, এটাই হচ্ছে প্রধান কাজ। সো দ্য মোস্ট ওয়াইডলি ইউজড অপারেশনাল জিএনএসএস ইজ দ্য গ্লোবাল পজিশনিং সিস্টেম। কি বললাম? জিএনএসএস এর মধ্যে সবথেকে ম্যাক্সিমাম যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিপিএস, যেটা আমেরিকার হচ্ছে প্রধান স্যাটেলাইট। সো ইনিশিয়ালি জিএনএসএস ওয়াজ মেনলি ইউজড ফর ডিফেন্স পারপাসেস। তাহলে জিএনএসএস বা নেভিগেশনটা যখন প্রথম শুরু হয়েছিল কিসের জন্য? মিলিটারি বা ডিফেন্স পারপাসে তৈরি হয়েছিল, মানুষের জন্য মানুষ নিজের পারপাসে ইউজ করতে পারতো না। বাট রিসেন্টলি ইটস ইউজেস হ্যাজ ইনক্রিজড অ্যান্ড নাও, বর্তমানে এটা ভীষণভাবে ইনক্রিজ করেছে। বিশেষ করে তোমরা দেখবে যে ওলা, উবের যে সমস্ত কনসেপ্টগুলো এসছে না, বা জোম্যাটো, সুইগি, তখন থেকে কিন্তু এই নেভিগেশন সিস্টেমটা আরও বেশি পরিমাণে পৌঁছে গেছে। এটার আগে তুমি যদি ভেবে দেখো, মানে আমি তোমাকে বলছি, যখন আমরা গ্র্যাজুয়েশন মাস্টার ডিগ্রি করেছি সেই সময় নেভিগেশনে কিন্তু এত প্রচলন ছিল না। ওই গাড়ি থামিয়ে লোকে রাস্তাঘাটে জিজ্ঞেস করতো যে এই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায়। এখন নেভিগেশনে যে হারে মানে তার প্রচলন, মানুষকে আর কাউকে জিজ্ঞেস করতে হয় না এই জায়গাটা কোথায়, ওই জায়গাটা কোথায়, সে ইজিলি সেখানে অ্যাক্সেসেবল হয়ে যায়, পৌঁছে যেতে পারে। সো ইট ইজ বিং ওয়াইডলি ইনকর্পোরেটেড বাই দ্য সিভিলিয়ান্স ফর ডিফারেন্ট পারপাসেস লাইক দ্য ট্র্যাকিং সিস্টেম। তাহলে কী কী কাজে আমরা জিএনএসএসকে ইউজ করতে পারি? ট্র্যাকিং সিস্টেমের জন্য আমরা ইউজ করতে পারি। নেভিগেশন ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম, ট্রান্সপোর্টের নেভিগেশনের জন্য ইউজ করা হয় বর্তমানে। ওয়েদার ফোরকাস্টিংয়ের জন্য ইউজ করা হয়। প্রিসাইজ পজিশনিং অ্যান্ড এমার্জেন্সি সার্ভিস, এইগুলোর জন্য কিন্তু জিএনএসএসকে ইউজ করে। তাহলে পরীক্ষায় যদি জিএনএসএসের কী কী কাজ বলে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার ট্র্যাকিং করা, পরে আবার পড়বো এগুলো ডিটেলসে, এখন দেখে রাখো। ট্র্যাকিং করা, ট্রান্সপোর্ট পারপাসে, ওয়েদার ফোরকাস্টিং এবং বিভিন্ন এমার্জেন্সি পারপাসে ইউজ করা হয়। আর প্রথম যেটার জন্য করা হয়েছিল সেটা হচ্ছে মিলিটারি পারপাসে, ঠিক আছে? আচ্ছা, হিস্ট্রি অফ জিএনএসএসটা তাহলে থাক, নেক্সট দিন পড়বো, কারণ আজকে পেপার 1-এর ক্লাস আছে, আবার দেরি হয়ে যাবে। কি বলছো তোমরা বলো একবার? হিস্ট্রিটা নেক্সট দিন পড়বে? তাহলে পেপার 1-এর ক্লাসটা হবে, নাহলে পেপার 1-এর ক্লাসটা ওখানে লেট হয়ে যাবে, ওখানে অলরেডি টাইমার দেওয়া আছে। কারণ হিস্ট্রিটা একটু ডিটেলসে পড়াতে হবে, একটু সময় লাগবে, এটা পড়াতে গেলে মিনিমাম 15-20 মিনিট সময় যাবে। বলো তাড়াতাড়ি বলো, তোমাদের মতামত জানো। বলো তোমরা হিস্ট্রিটা পড়তে চাইছো নাকি পেপার 1-এর ক্লাসটা স্টার্ট করবো? কেউ নেই নাকি ক্লাসে? কেউ শুনতে পাচ্ছ আমি কি বললাম? কেউ নেই ক্লাসে, সব পালিয়েছে। হিস্ট্রিটা পড়বে নাকি পেপার 1টা শুরু করবো ফ্রি ক্লাসে? বলো তাড়াতাড়ি বলো, কারণ হিস্ট্রিটা করতে গেলে কিন্তু হিস্ট্রিটা একটু সময় লাগবে, সেই জন্যই বলা। পেপার 1, ঠিক আছে, তাহলে হিস্ট্রিটা থাক,
পেপার 1টা আমরা স্টার্ট করি, হিস্ট্রিটা করে আমরা নেক্সট দিন তাহলে স্টার্ট করবো ওটা, ঠিক আছে? কারণ হিস্ট্রি পড়লে তাহলে আমরা হিস্ট্রির পরে বাকি রেস্ট অফ দ্য পার্টটা পড়লে একসাথে থাকবে। এছাড়া তোমাদের কাছে একটা নোটটা রইলই, তোমরা একবার রিভিশন যদি করতে পারো, একবার রিডিং মেরে নেবে, ঠিক আছে? তারপর আমি যখন তোমাদের কাছে সুবিধা হবে, ঠিক আছে? ওকে চলো বাই। তাহলে পেপার 1 ক্লাসের লিঙ্ক অলরেডি দেওয়া আছে, তুমি 10টার সময় তোমরা জয়েন করো, ঠিক আছে? 5-10 মিনিট একটু জল খেয়ে নিই, স্টার্ট করছি। চলো বাই, টাটা।